আমার এনজয়মেন্টটা কিন্তু এই পুঁজিবাজারই। এই পুঁজিবাজার থেকেই আমার এক্সপ্যানশন হয়েছে, আমার ডাইভার্সিফিকেশন হয়েছে, যা করেছি এখান থেকেই করেছি। 88 এর কথা বললেন, 96 এবং 2010 এগুলোতে আপনাদের ব্যবসা কেমন ছিল? 88-এও লাভ হয়েছে, 96-এ একটা লস হয়েছে, আর 2010-এ ইট ওয়াজ অলমোস্ট গুড। 96 এবং 2010 এটা যে ধস হবে এইটাকে আগে ভাগে আজ করতে পারছিলেন? 96 যখন রাস্তায় গরু ছাগলের মতো একেবারে বাঁশ দিয়ে বন্ধ করে যখন ট্রেড হচ্ছে, তখন আমরা কিবরিয়া সাহেবকে বলেছিলাম যে দেখেন এটা বন্ধ করেন, এটা কিন্তু একটা হ্যাভক নিয়ে আসবে। বাবা আপনাদের হাতে গড়ে তুলছেন দুইটা মার্কেট পতনের সময়, ওনার পরামর্শ কি ছিল? তো তখন উনি একটা কথা বলছে যে তুমি একটা শেয়ারও নিজে রাখবা না। ঈদ মুবারক। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, এই ঈদের সময়ে শেয়ার বাজারের ব্যক্তিত্ব নিয়ে শেয়ারের বাইরে একটু আলোচনা করতে চাই। আমাদের এই আলোচনায় অংশ নিচ্ছেন পুঁজিবাজারে খুবই পরিচিত মুখ, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অংশগ্রহণ করছেন। আমার ধারণা বাংলাদেশে এখন সবচেয়েতে পুরাতন লোক হয়তো বা শেয়ার বাজারে যার নাম আসবে তিনি হচ্ছেন আহমেদ রশিদ লালী। তার সাথে আমরা তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দীর্ঘ শেয়ার বাজারের জার্নি নিয়ে তার কাছে শুনবো, কখন ভালো গেছে কখন খারাপ গেছে, শেয়ার বাজারকে কেমনভাবে দেখেন, কারণ তার বাবাও শেয়ার বাজারে ছিলেন এবং তিনি তো আছেনই, তার ছেলেও কিন্তু শেয়ার বাজারে ইনভলভ। তো আমরা তার কাছ থেকে শুনবো। লালী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি। ঈদ মুবারক আপনাকে এবং দর্শক মণ্ডলী সবাইকে ঈদ মুবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু প্রথমে শুরু করতে চাই, আপনার বাবা শেয়ার বাজারে অনেক পুরাতন লোক। আমি যতটুকু জানি 1954 সালে তিনি এই বাজারে ইনভলভ হয়েছিলেন। সেই পৈতৃকভাবে আপনি আসলে কবে থেকে শেয়ার বাজারে যেতে শুরু করেন? এই বাজারটা নিয়ে আপনার আসলে শুরুটা কিভাবে হয়েছিল? ওকে, ধন্যবাদ। দেখেন, এই বাজারটা যখন বাংলাদেশে প্রথম মানে ইস্ট পাকিস্তানে হয়, তখন নাম ছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। তখন এটা গঠিত হয়েছিল নারায়ণগঞ্জে। তো একদিন যারা স্পন্সর শেয়ার হোল্ডার ডাইরেক্টর ছিলেন, এর মধ্যে সাদরি ইস্পাহানি সাহেব ছিলেন। উনি আমার পাপার খুব ঘনিষ্ঠ এবং ইস্পাহানি পুরা ফ্যামিলি খুব ঘনিষ্ঠ ছিলেন। সো উনি একদিন পাপাকে বললেন যে রশিদ, তুমি 2000 টাকা কালকে দিও তো। তো বললো ঠিক আছে। তো উনি 2000 টাকা ওনাকে দিয়ে দিছে এবং তারপরে 1954 সালের কথা বলছি, তখন উনি ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জে একটা শেয়ার ওনাকে ধরায় দিলেন। আচ্ছা। সো এইটা হইলো শুরু। পাপা যদিও কলকাতায় স্টক এক্সচেঞ্জে উনি ইনভেস্টমেন্ট করতেন এবং কলকাতায় স্টক এক্সচেঞ্জে ভালো উনি ইয়ে করছিলেন। সো ওই ইস্পাহানি ফ্যামিলির সাথেই উনি ঢাকায় চলে আসেন। সো এনিওয়ে, এইটা হবার পরে ওই এই মেম্বার হলো। তারপরে 1956-এ ট্রেড শুরু হলো। তখন ট্রেড হতো আপনার ইভেন 69-70 পর্যন্ত যে ট্রেড হতো বাংলাদেশে, মানে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, সেটা হলো ম্যাক্সিমাম করাচি স্টক এক্সচেঞ্জের সাথে হতো, টেলিফোনে আদান প্রদান হতো। সো এখান থেকে তারপরে নারায়ণগঞ্জ থেকে আসলো শেয়ার বাজার মেট্রোপলিটন বিল্ডিং, ইসলাম চেম্বারের উল্টা পাশে যেটা, ওখানে কিছুদিন ছিল। তারপরে আসলো এই এখন যে মতিঝিলে বিল্ডিংটা, এই বিল্ডিংটা। তখন আমার যেটা মনে পড়ে এবং যা শুনেছি বাবার কাছ থেকে, তখন লাহোর থেকে একজন ইঞ্জিনিয়ার ওনারা আনালেন, আনিয়ে এই বিল্ডিংটা 4তলা ফাউন্ডেশন দিয়ে করলেন এবং দোতলা করার পরে আর করা হয়নি, বিকজ আর মেম্বাররা ছিল না, আর উপরে বাড়ানো হয় নাই। তো 64 সালে বিল্ডিং হলো এবং আব্বা পেল, লটারি হলো কে কোন রুমটা নেবে। ওই লটারিতে এই পাপার নামে উঠলো সবচেয়ে বড় রুম, যেটা 212 নম্বর রুম খুব সম্ভব, দোতলায়। তো ওখানে আবার একটা প্যান্ট্রি ছিল। তো আমি ওই স্কুল থেকে এসে, 68-এর কথা বলছি, স্কুল থেকে এসে ওই প্যান্ট্রিতে আমার টেবিল ছিল, ওখানে পড়াশোনা করতাম। আমার আরেক ভাই ছিল, আমরা দুইজনে পড়াশোনা করতাম। আর মধুমিতায় যখন হল ভাঙতো, মানে
শেষ হতো সিনেমা, তখন চেয়ারের ওই একদম একেবারে রুমটা অপোজিট মধুমিতা, চেয়ারের উপরে দাঁড়িয়ে দেখতাম সব লোকজন বের হচ্ছে ঢুকছে। সো মধুমিতা ওয়াজ ক্লিয়ার আমাদের। সো এইগুলা করতাম। তারপরে তো ধরেন স্বাধীন হয়ে গেল, স্বাধীন হয়ে যাওয়ার পরে তো সব ন্যাশনালাইজ হয়ে গেল, ন্যাশনালাইজ হয়ে যাওয়ার পরে স্টক এক্সচেঞ্জের কার্যক্রমও ন্যাশনালাইজ হয়ে গেল, আর কোনো ট্রেড হতো না, কিছুই হতো না। এবং তারপরে দেখা গেল যে 77-এ জিয়াউর রহমান সাহেব এসে এটাকে সব করলেন, ডিন্যাশনালাইজ করলেন। তো ডিন্যাশনালাইজ করাতে তখন আবার কার্যক্রম শুরু হলো 1978 থেকে। তখন হয়তো কয়েকটা ট্রেড হতো, কয়েকটা তখন ওই বসে পাকিস্তান আমলেও ওই বসে চা খেত, কেক খেত, বিশাল একটা টেবিল ছিল, ওই টেবিলে বসে সবাই কেক খেতো, আর এমনি ডাকাডাকি হতো, অকশনের মাধ্যমে শেয়ার ট্রেড হতো। সো এই পর্যায়ের পরে তারপরে 88-এ একটা বাজারে হয়েছিল, একটা বাজারটা ভাইব্রেন্ট হয়ে গেছিলো খুব। 88-এ কিছু শেয়ার নিয়ে ভাইব্রেন্ট হয়ে গেছিলো। সো 96 পর্যন্ত মানুষ জানে, 88টা জানে না। সেই সময় তাহলে একটা বড় ধরনের ধস হয়েছে নাকি? ধস হয়েছে, এবং তারপরে হলো 96 আসলো। সো 96-এ আমার তখন আমি একটা ফ্যাক্টরি করেছিলাম। সো আমি ওই ফ্যাক্টরি দেখতাম। তো 96-এ এমন হঠাৎ করে বাজারটা হলো যে পাপা মানে সারা রাত বসে ওই লেজারে লিখতেন, এইটা লিখতেন, বিকজ সকালে গিয়ে তো ব্যালেন্স দেখতে হবে, অ্যাকাউন্টেন্ট তো আসবে সকালবেলা, বাট সকালে যখন ট্রেড শুরু হবে তখন তো ব্যালেন্স, এই ক্লায়েন্টের কত টাকা আছে, কত বাই লিমিট, আর এর কত শেয়ার আছে, কত সেল করতে পারবে। তো এইটা ক্লিয়ার পিকচার প্রত্যেকটা ক্লায়েন্টের, উনি সারা রাত বসে এটা করতেন। তো একদিন উনি আমার সেজো ভাই যে ইটালিতে থাকে, উনাকে বলল যে সবাইয়ের ব্যবসা করতেছে, আমার ব্যবসায় কারোর নাই, ইন্টারেস্ট নাই। তো এইটা আবার আমার ভাই বলল আমাকে যে পাপা এই কমপ্লেনটা করছিল। তাই বললাম ঠিক আছে, আমি তাহলে লেট মি হেল্প হিম। তো আমি ওই আমার ফ্যাক্টরি আরেকজনকে করে বুঝাই দিয়ে আমি আসলাম পাপার সাথে হেল্প করতে। এটা কত সাল? 96। তখন একদম মার্কেট, একদম বুলিশ, একদম বুলিশ, রাস্তায় ট্রেড হচ্ছে, হচ্ছে এইসব অবস্থা। তো তখন আই জয়েন্ট পাপা ফর্মালি। এতদিন তো আসছি গেছি, যা কাজ ছিল এই বিলটা উঠায় নিয়ে আসো, ওইটা নিয়ে আসতাম, এই শেয়ারটা 88 থেকে করেন। 88 থেকে এই শেয়ারটা দিয়ে দাও, ওইটা 88-এ আবার আমাদের আরেকটা ব্যবসা যেটা আমরা করেছি সেটা হলো ইম্পোর্ট অ্যান্ড ইন্ডেন্টিং। তখন যেহেতু স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল, তো 75 থেকে আমরা একটা ব্যবসা শুরু করলাম, ইম্পোর্ট অ্যান্ড ইন্ডেন্টিং। সো এই ব্যবসাটাতে আমরা কমোডিটি ইম্পোর্ট করেছি, ফ্যান ইম্পোর্ট করেছি, বাইসাইকেল চায়না থেকে ইম্পোর্ট করেছি। ইন্ডেন্টিং আমরা করেছি যেগুলো, সেটা হলো যে টাওয়ার ক্রেন আমরা ইটালি থেকে সাপ্লাই করেছি। সো এই কাজগুলো আমরা তখন ইন্ডেন্টিং অ্যান্ড ইম্পোর্ট করতাম, বাজারটা যখন ন্যাশনালাইজ ছিল। সো তার মানে আমি কলেজে পড়তাম, কলেজ থেকে চলে আসতাম অফিসে। সো এনিওয়ে এই অবস্থা যাবার পরে তারপরে 96-এ তো চরম পর্যায়ে চলে গেল। আমাদের একটা লস হয়েছিল, পাপার একটা লস হয়েছিল 68-এ। ওই লসটা হয়েছিল তখন ফরওয়ার্ড চলতো, ফরওয়ার্ড বুকিং, ফরওয়ার্ড মার্কেট চলতো। সো ওখানে একটা বিশাল অঙ্কের লস হয়েছিল, মানে একদম বসে গেছিল অলমোস্ট পাপা। ওখান থেকে তারপরে আবার আস্তে আস্তে উঠলো। সো 96-এ যে লসটা আমাদের হয়েছিল, লাভ ছিল, সব ছিল। একটা জিনিস যে 96-এ আমাদের একটা তখন হয়তো কি ক্লায়েন্টরা তো শেয়ার পেত না, তখন ওনারা তিন ডবল করে শেয়ারের অর্ডার দিত। সো ওই হিসাবে ওনাকে আমরা যতটুকু শেয়ার পেতাম ওই হিসাবে সবাইকে ভাগ করে দিতাম। সো এই জন্য ওই বেশি বেশি শেয়ার দিছে। সো অর্ডার দিছে, তো অর্ডার দিয়ে তখন ওইটা পেয়ে গেছে। ইট ওয়াজ মেঘনা সিমেন্ট, 2800 টাকা করে মেঘনা সিমেন্ট কেনা হয়ে গেছে। তখন আবার ওই চালান বানাতো যে তালহা, আমার যে ভাতিজা, ও তো ছোট ছিল একদম, ও চালান বানাতো।
সামহাউ হি মিসড ইট। হুম, এই শেয়ারের চালান বানানো হয় নাই, ক্লায়েন্টকে বলা হয়েছে যে শেয়ার কিনতে পারে নাই। হ্যাঁ, 3000 শেয়ার 2800 টাকা করে। সো ক্লায়েন্টকে বলে দেওয়া হয়েছে। এখন পরে দিয়ে যখন আমরা 96-এর পরে যখন নর্মাল হলো, অডিট করালাম, অডিটে দেখা যাচ্ছে 3000 শেয়ার আছে, পাওয়া গেছে, কিন্তু কোনো বিল হয় নাই, কোনো চালান হয় নাই। তো এখন তো ওই লোককে তো আর শেয়ার দেওয়া যায় না। সো তখন আমরা এই শেয়ারটাকে প্রায় 600 না 800 করে বিক্রি করে লসটা করলাম। লস হয়েছিল তখন 96 লাখ টাকার মতো, হিউজ সেই সময়কার। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের 96-এর মোটামুটি বড় একটা লস। সো এইভাবে 96 গেল, 96-এ পুরো ইনভলভ হয়ে গেলাম। 96-এর পরে তারপরে মিডিয়াতেও আসা শুরু করলাম টুকটাক। কারণ হয়েছে কি, আমাদের স্টক এক্সচেঞ্জে লোকজন খুব কথা বলতে চায় না, খুব শাই। সো আমার মিডিয়াতে আসার একমাত্র কারণই ছিল যে সামবাডি শুড কাম অ্যান্ড ডিফেন্ড। এই যে ঢালাওভাবে সব দোষ ব্রোকারদের উপরে দিয়ে দেয়া হচ্ছে, ব্রোকাররা এই করেছে ওই করেছে, সো এটাকে ডিফেন্ড করতে হবে কাউকে। সো দ্যাট ওয়াজ দ্য টাইম যখন আমি মিডিয়া ফ্রেন্ডলি হয়ে গেলাম। সবাই বললো যে তুমি গিয়ে বলো, তুমি গিয়ে বলো। সিনিয়র যারা তখন ছিলেন। কি আপনি ডিএসসির কোনো পদে বসে গেছেন? না না না, আমি ডিএসসির পদে আসছি 2000-এর। সো এইভাবে বলতে বলতে তখন ডিফেন্ড করতে করতে এই পর্যায়ে আসলাম। 2010 সালেও ওই ইব্রাহিম সাহেবের যে রিপোর্ট আসলো ওইটার উপরেও আমাকে ডিফেন্ড করতে হয়েছে। উনি তো একেবারে প্রত্যেক দিন গিয়ে গিয়ে টিভিতে বলতো উনি ক্লিন, উনি দোষী, উনি দোষী, এভাবে প্রত্যেকটা চ্যানেলে উনি যেত। সো ওইটাকেও ডিফেন্ড করতে হয়েছে এবং সাকসেসফুলি করেছি। এবং আমাকে তৎকালীন প্রধানমন্ত্রীকে একটা রিপোর্ট বানিয়ে দিতে হয়েছে। কোথায়, 96-এ না 2010? 10-এ। আচ্ছা, 2010-এ তখন ওই আমাকে একজন ফোন করে বলল যে প্রধানমন্ত্রী যে রিপোর্টটা হয়েছে সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানতে চাচ্ছে। তো তুমি তো একমাত্র পড়ছো পুরো রিপোর্ট, তো এইটা একটু তুমি বানায় দাও। আমি বললাম যে কখন দিব? তাহলে এই যে এই 8টার সময় আমি যাবো ওনার এখানে। তো তখন বাজে প্রায় 5টা। আমি এই যে রাইসকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে ল্যাপটপে বসলাম, বসে ওকে আমি ডিকটেট করলাম, ও লিখলো। লেখার পরে ওইটা পাঠালাম। উনি আবার এটা 9টার সময় গিয়ে, 8টায় আর যেতে পারে নাই, 9টার সময় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দিল। তো এই আর কি মোটামুটি আমার। আপনার এই যে এই পুরো জার্নিতে আপনি একটা বলছিলেন, এই 88-এর কথা বললেন, 96 এবং 2010, এই তিনটাই তাহলে আমরা দুইটা জানি, আরেকটার কথা আপনি বললেন 88। এগুলোতে আপনাদের ব্যবসা কেমন ছিল? আপনার কি মোটা দাগে লাভ করেছেন না লস করেছেন? ডেফিনেটলি লাভ হয়েছে, 88-এও লাভ হয়েছে। 96-এ একটা লস হয়েছে যেটা বললাম, 96, আর 2010-এ ইট ওয়াজ অলমোস্ট গুড, ঠিক আছে, মানে ছিল প্রফিট করতে পারছেন নাকি পরবর্তী বছরগুলোতে আসলে লাভটা ধরে রাখা না? যায়? যে লাভটা করেছি ওই লাভটা দিয়ে আমরা ওই যে ফার্মিংয়ের 2010-এর কথা বলছি, ওই প্রফিটটা দিয়ে আমরা ওই ফার্মিংয়ের ডাইভার্সনের চিন্তা ভাবনা করলাম। কারণ 2010-এর পরে তো বাজার ধস হবার পরে তো বাজার খুবই খারাপ অবস্থা, মানে আর তখন আমরা চিন্তা করলাম যে এটা ডাইভার্সিফাই করা যায় কিনা। এই চিন্তা করে তখন ওই যে ফার্মিংয়ের কথা চিন্তা করলাম, তারপরে এই যে আর্মারিংয়ের কথা চিন্তা করলাম। আমরা এই টেকনোলজি নিয়ে আসলাম ইসের থেকে, মালয়েশিয়ার থেকে। সো এই টার্মারিং এই সব আমরা তখন এই ডাইভার্সিফিকেশন পিরিয়ড আমাদের প্রায় 2016-17 পর্যন্ত। একটু শুনতে চাই, এই আমরা যে দুইটা জানি 96 এবং 2010, এটা যে ধস হবে বা এইটাকে আগে ভাগে আজ করতে পারছিলেন যে আসলে এই বাজারটা চলে যাচ্ছে বা যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে, এরকম কাজ করতে পারছেন? আপনি তো একটা সময় ছোট ছিলেন, আরেকটা সময় খুব পরিপক্ক ছিলেন। না, 2096 তো পরিপক্ক ছিলাম। বাট এই জিনিসটা হয়েছে কি, যখন এইটা রাস্তায় 96, যখন রাস্তায় গরু ছাগলের মতো একেবারে বাঁশ দিয়ে বন্ধ করে যখন ট্রেড হচ্ছে, তখন আমরা কিবরিয়া সাহেবকে বলেছিলাম যে দেখেন এটা বন্ধ করেন, এটা কিন্তু একটা হ্যাভক নিয়ে আসবে।
এবং এই বাজারটাকে একেবারে 12টা বাজায় দিবে, বিনিয়োগকারীদেরকে শেষ করে দিবে, নিঃস্ব করে দিবে। কিবরিয়া সাহেব তখন আমাদেরকে বলেছিলেন যে ওরা করে খাইতেছে, খাক, অসুবিধা কি? আমি বললাম যে ভাই, এটা করে খাওয়ার জায়গা না, এটা খুব টেকনিক্যাল জিনিস, এটা বুঝতে হবে। আমি মানে এমন সময় গেছে যে আমি ভিতরে যে সারের দাম 1100 টাকা, সেটা বাইরে 2500 টাকা দাম রাস্তায়। সো এই যে একটা প্যারালাল মার্কেটের সৃষ্টি হয়ে গেল, এই প্যারালাল মার্কেট আমরা বারবার বলছি যে এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, পুলিশ দিয়ে উঠায় দেন এগুলো, কারণ এগুলা ক্ষতি করবে ইভেনচুয়ালি। উনি শোনেন নাই, উনি বলছে করে খাইতেছে, খাক। দিস ওয়াজ দ্য সিচুয়েশন 1996। আমরা আগাম বলেছি। 2010 সালে যেটা হয়েছে সেইটা যখন এইটা আমরা বলা শুরু করলাম যে দেখেন এই ব্যাংকের যে ইনভেস্টমেন্ট, এখন ধরেন তখন 2010 সালে 9 সালে 10 সালে ইলেকট্রিসিটি শর্টেজ, গ্যাস শর্টেজ, তখন ব্যাংকসগুলো লেন্ডিং করতে পারছে না, কেউ টাকা নিচ্ছে না ব্যাংক থেকে। সো ব্যাংক তখন হেভিলি ইনভেস্ট করে বসে আছে তখন এই পুঁজিবাজারে। সো আমরা তখন বলছি যে দেখেন আপনার 10% অফ দ্য লাইবিলিটি হলো ইনভেস্টমেন্টের পারমিশন, আর এক একটা ব্যাংক এই যে 30% 25% ইনভেস্ট করে বসে আছে, এইটা তো মানে বাজারের মধ্যে একটা নিয়ে আসবে, একটা বাবল হয়ে যাবে। সো এইটাকে যখন যেটা করছে বাংলাদেশ ব্যাংক, এইটা ধাপে ধাপে করা উচিত ছিল, সফট ল্যান্ডিং হতো। 2010 সালটা আমি সবসময় বলে আসছি, 2010এও বলছি, 11তে বলছি, এখনও বলি যে এই ধসটা নেমেছিল ডিউ টু বাংলাদেশ ব্যাংকের কিছু কি যে বলে পলিসি। কারণ এই যে নাম্বার 1 বাংলাদেশ ব্যাংকই দেখে নাই এতদিন, যখন ওদের লিমিট ছাড়িয়ে গেল তখন স্টেটমেন্ট আসছে না বাংলাদেশ ব্যাংকে, ওনারা তখন এটাকে করতে পারতো না, এমডিকে টাইকা বলতো এটা ইসের মধ্যে লিমিটে আনো, তাহলে হয়ে যেত, চুপচাপ হয়ে যেত, কেউ কোনো টের পাইতো না। কিন্তু ওনারা ওই সময় বাধা না দিয়ে পারমিশন মানে দিল, করতে 35% অফ দ্য লায়াবিলিটি ওনারা ইনভেস্ট করে ফেলছেন। তো বাবল হয়ে গেল। তো যখন বাবল হলো তখন এটা পাগলের মতো বাজার মুভমেন্ট শুরু হলো। তখন আমার মনে আছে তখন প্রেসিডেন্ট ছিল শাকিল রিজভী, আর চিটাগংয়ের প্রেসিডেন্ট ছিল ভুলে গেছি নামটা, ফখরুদ্দিন। তো ওনারা দুইজন প্রেস কনফারেন্স করে বলছে যে প্লিজ আপনারা এই বাজারে এখন ইনভেস্ট করেন না। আচ্ছা যাই হোক, মানুষ তখন তো শোনে নাই সে কথা। এনিওয়ে, তো এটার জায়গায় আমি একটু আপনাকে আবার একটু বলি যে শুধু বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তখন খুবই ফাংশন করে, তাদের এন্ড থেকেও কোনো ধরনের আপনারা শুনছেন কিনা ইনিশিয়েটিভ যে এখানে এক্সপোজার লিমিট ক্রস করছে, এই জায়গা ম্যানিপুলেশন হচ্ছে, এখানে বাবল হচ্ছে, এইটা নিয়ে তারা কোনো কনসার্ন ছিল কিনা? তারা তো ডেফিনেটলি কনসার্ন ছিল, কিন্তু তারা একটা জিনিস খালি করতো, ওই যে মার্জিন লোনটা ওইটার স্ক্রু টাইট করতো, ঢিলা করতো, টাইট করতো, ঢিলা করতো। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ নট দ্য মেডিসিন। সো মেডিসিন ছিল বাংলাদেশ ব্যাংক, কারণ এই যে বাবলটা হয়েছে এটা তো কমার্শিয়াল ব্যাংকসগুলো বাবল করেছে, ওদের টাকা তো খাটাইতে হবে কোথাও, বিকজ ওরা তো যারা ডিপোজিটার ওদেরকে টাকা দিতে হবে। তো সো ওনারা অন্য কোনো পথ না পেয়ে এই বাজারের মধ্যে ইনভেস্ট করে দিল, এবং এখান থেকে শত শত কোটি টাকা লাভও করছে ওনারা। কোনো ব্যাংক 500 কোটি, 1000 কোটি এরকম লাভও করছে। আখেরে কি তারা লাভটা রাখতে পারছিল না? তারাও লাভটা তারা রাখতে পারে নাই, বিকজ পরবর্তীতে আবার চড়া দামে তারা আবার মাল কিনছে, তো সেই জন্য ওই লাভটা তারা নিতে পারে নাই। বাট এনিওয়ে, এই বিষয়টা তখন হইল বাংলাদেশ ব্যাংক করলো কি, তারা একটা সার্কুলার দিল যে 31শে ডিসেম্বরের মধ্যে, এই সার্কুলারটা দিছে খুব সম্ভব অক্টোবরের মাঝামাঝি অথবা শেষের দিকে, ডিসেম্বর 31-এর ভিতরে সবাই সবার অ্যাকাউন্ট সমন্বয় করার জন্য। এই যে সার্কুলারটা দিল, এই যে ব্যাংকসগুলো বিক্রি করা শুরু করলো পাগলের মতো, 600 পয়েন্ট একদিন পড়ে যায়, এমন অবস্থা, বাজার বন্ধ করতে হয়েছে, এমন পরিস্থিতি। এইটা বাজারকে একেবারে ধ্বংস করে দিল।
কিন্তু এটা পরবর্তীতে আবার বাংলাদেশ ব্যাংক বাড়াইছে টাইম, আর বিক্রি তো করতে পারে না, এত হিউজ ইনভেস্টমেন্ট, বাজারে তো ক্রেতা নাই। এখন বিষয় হইতেছে বাংলাদেশ ব্যাংক কি করতে পারতো তখন বাংলাদেশ ব্যাংক এটাকে সফট ল্যান্ডিং করাইতে পারতো। কিভাবে সফট ল্যান্ডিং করাইতে পারতো? মানে বাজারে কোনো প্যানিকের সৃষ্টি না করে, সার্কুলার না দিয়ে ব্যাংকের এমডিদেরকে ডাকতো, বলতো যে আপনাদেরকে 3 মাস সময় দিচ্ছি, অন্তত আপনারা 30% যারা গেছেন ওনারা মানে 10%-এ নামলেও অন্তত 20%-এ আসেন, এরপরে আবার আমি সময় দেব, তখন আবার বিক্রি করেন। এইভাবে সফট ল্যান্ডিংটা যদি করাতো তো বাজারটা এরকম আর না, আমাদের বাজার তো হুজুকে চলে, যে কোনো ডিসিশন হলেই মানে ওটার ইম্প্যাক্ট হচ্ছে পরের দিন আসলে একটা ভয়াবহ পড়ে। সেইটা হয়, কিন্তু বাজারে তো একটা সেল প্রেশার তো ওইভাবে আসতো না, একটু রয়েস হয়ে আসতো, সফট ল্যান্ডিংটা হইতে পারতো। সো আমি মনে করি যে তৎকালীন বাংলাদেশ ব্যাংকের যারা ছিলেন কর্তা ব্যক্তিরা, ওনাদের এই জিনিসটা ভাবা উচিত ছিল, এবং এসিসির এই ইয়েটা দেওয়া উচিত ছিল, সলিউশনটা বাংলাদেশ ব্যাংকে দেওয়া উচিত ছিল, যে এইভাবে ঢালাওভাবে সার্কুলার না দিয়ে আপনারা পিস মিল হিসাবে দেন, সফট ল্যান্ডিং করান। একটা বিষয় একটু জানতে চাই, এই যে দীর্ঘ জার্নি এর মধ্যে বাবা আপনাদের হাতে গড়ে তুলছেন, এই যে 96, 2010 এই দুইটা মার্কেট পতনের সময় ওনার পরামর্শ কি ছিল? উনি কি বলতেন, মানে ওনার এই মার্কেটের নিয়ে ওনার অবজারভেশন কি ছিল? আচ্ছা, দেখেন 96-এ উনি যে জিনিসটা আমাকে বলে গেছেন, বিকজ আমি এটার সাথে ইনভলভ ছিলাম, তখন ইনভেস্টররা শেয়ার পাচ্ছে না, আমাদের ক্লায়েন্টরাই শেয়ার পাচ্ছে না, হ্যাঁ, খুব বাজে একটা অবস্থার মধ্যে। সো তখন তো ওই যে অকশনে ট্রেড হতো, তো তখন উনি একটা কথা বলছে যে তুমি একটা শেয়ারও নিজে রাখবা না, কোনো শেয়ার কিনবা না, তুমি যখন শেয়ার কিনবা তো তোমার কোনো ক্লায়েন্ট বঞ্চিত হবে, ঠিক আছে, কোনো ক্লায়েন্টকে বঞ্চিত করে তুমি তোমার নামে শেয়ার আনবা না, নাম্বার 1। নাম্বার 2, বেসড অন কমিশন, তুমি সবসময় তোমার ইয়ে থাকবে কমিশন, তোমার কমিশনটাই বাড়তে 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 তোমাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি শেয়ার ট্রেডিং করো তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, যেহেতু গ্রাহকরা শেয়ার পাচ্ছে না, সো সেই জন্য একটা শেয়ারও তুমি রাখবা না। আমরা ওকে, আমি একটা শেয়ারও কিনি, 96-এ একটা শেয়ারও কিনি নাই। সেটা তাহলে আপনাদের একটা বড় আমাদের কি যে বলে ওনার উপদেশ, এবং আমি তখন একটা শেয়ারও কিনি নাই, বাজারে কোনো ইনভেস্টমেন্টই আমি করি নাই। সো যাই হোক, ওইটা তো আমার কমিশন যেটা উনি বলে গেছে ওইভাবে আমরা কমিশনটার উপরে ছিলাম। 10 সালে শেয়ার ছিল, 10 সালে, তখন আমি 10 সালে আপনার বাবা বেঁচে ছিলেন তো? 10 সালে বেঁচেছি, হ্যাঁ, সেই সময় কি তখন আমাদের শেয়ার ছিল, আমার ডিলার অ্যাকাউন্টেও শেয়ার ছিল, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টেও ছিল শেয়ার, ওইটা কোনো সমস্যা নেই। তখন তো শেয়ার, তখন শেয়ার তো অ্যাভেলেবল, 96-এ তো অ্যাভেলেবল ছিল না। সো সেইটা তখন বলেছিল। আর এখন যেটা 2010 সালে উনি আর কোনো ইয়ে করেন নাই, ঠিক আছে, সবাই ব্যবসা করতেছে করুক, তখন তো শেয়ার অ্যাভেলেবল ছিল। এই যে আপনার বাবার কাছ থেকে পরামর্শ পাইছেন, আপনিও এখন থার্ড জেনারেশনের হাতে বিজনেস তুলে দিয়েছেন, মানে আপনার ছেলে দেখভাল করছে পোর্টফোলিও, আপনাদের নিজস্ব পোর্টফোলিও আমি যতটুকু জানি, তো তার জন্য কোনো পরামর্শ দিচ্ছেন কিনা, মানে তাকে কিভাবে তৈরি করছেন? দেখেন, ওকে এভরিডে বেসিসে ও আমার রুমে আসে, বসে কথা বলে যে এই শেয়ারটা এই অবস্থায় আছে, এটা কি কিনবো কি না, আমার মনে হয় এটা কিনলে ভালো হয়। সো এই ডিসকাশন হয়, আমাদের মধ্যে ডিসকাশন হয় কেনার জন্য। তারপরে ওর ক্লায়েন্টদেরকে যদি কিছু বলতে হয়, অ্যাডভাইস দিতে হয়, সেভাবে দেয়। সো এখন আমরা ডিসকাশন করে হোয়াট এভার দ্য ডিসিশন ইজ, উই টেক এ ডিসিশন। একটা বিষয় জানতে চাই, এই যে পুঁজিবাজারে দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রফিট করেছেন কোন শেয়ার কিনে, এটা যদি বলা যায় একটু বলেন। আবার লোকসানের ক্ষেত্রেও যদি বলেন যে কোনটাতে সবচেয়ে বেশি লোকসান করেছেন। দেখেন, লোকসান তো অনেক হয়েছে, প্রফিট তো হয়তো 2-1টা শেয়ারে হয়, লোকসানটা তো ম্যাক্সিমাম শেয়ারে লোকসান হয়। সো প্রবলেম হয় কি, যখন আপনার ইমার্জেন্সি টাকা প্রয়োজন হয়, যখন ইমার্জেন্সি টাকা প্রয়োজন হয় তখন আপনাকে
শেয়ার বিক্রি করে আপনাকে ওই মিট আপ করতে হয়। লাইক ফর এক্সাম্পল আমি ফার্মিংয়ের জন্য যে জমিটা কিনেছি, ওই জমিটা আমি যখন কেনা শুরু করলাম, একসাথে তো আর 100 বিঘা হয় নাই, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে কিনলে পরে যখন জমি কিনছি শেয়ার বেচা আমার ডিলার অ্যাকাউন্টে শেয়ার বিক্রি করে আমি জমি বিক্রি করলাম, কিংবা আমার অ্যাকাউন্টে শেয়ার বিক্রি করে আমি কিনছি। এইভাবে করে অ্যাসেটগুলো এইভাবে করেই হয়েছে, মানে একবারে টাকা আসছে পরে আমি ওই প্রজেক্টটা করেছি এইভাবে না। আপনার লাভটা তাও বলেন, কোন শেয়ার থেকে সবচেয়ে বেশি লাভ করেছেন আপনার যদি মনে পড়ে আর কি সিগনিফিক্যান্ট? আমার লাভটা সবচাইতে বেশি 96-এ হয়েছিল আপনার একটা শেয়ার দিয়ে, যেটা শেষের দিকে, সেটা ছিল মেঘনা সিমেন্ট। 2010 সালে লাভ হয়েছিল অলিম্পিকে। আচ্ছা, কেমন লাভ হয়েছিল, মানে ডিফারেন্সটা কেমন ছিল? যদি শেয়ারের ডিফারেন্স আপনার গ্রস অ্যামাউন্ট বলা ভালো 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 হিউজ, মানে আপনি যেহেতু মোটামুটি ফর মি ইটস ওকে। আচ্ছা, এখন আমি একটু আপনি যদি বলেন যে এই যে বাংলাদেশের পুঁজি বাজারে 2-3টা বাবল এবং 2-3টা বাস্ট হয়েছে, এই জায়গা আপনার কাছে মানে ম্যান মেড মানুষ তৈরি করা কোনটা ছিল? 96, 2010, 88 এর কথা বলছিলেন। দেখেন 96টা ওয়াজ টোটালি বাবল ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ব্যাংকস। 96, আচ্ছা, এইটা ব্যাংক দ্বারা বাবল ক্রিয়েট হয়েছে, এবং বাবলটা বাস্ট করা হয়েছিল বাংলাদেশ ব্যাংক। 10 না 96? 96। 96 bubble created by commercial banks, bubble burst by central bank, বাংলাদেশ ব্যাংক। 2010 সালে যেটা হয়েছিল, এইটা ছিল বিভিন্নভাবে জিনিসগুলো হয়েছিল। কিছু বড় ব্যবসায়ীরা এটার মধ্যে ইনভলভ ছিল, আমি নাম বলতে চাই না। সো এরা কিছুটা গেম করেছিল, হ্যাঁ, এবং এইটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল আমাদের অনেকে, বিনিয়োগকারী ইনভেস্টর অনেকে যুক্ত হয়ে গেছিল, এবং যখন তাদের লাভ দেখানো হয়েছে, মিটিং হতো, বিভিন্ন জায়গায় মিটিং হতো, এখন ওইগুলো বলার দরকার নেই, বাট এই মিটিংয়ে ওনাদের সিদ্ধান্ত হইতো যে এই জিনিসটা এইভাবে কিনবো, এইভাবে বেচবো, এইভাবে, এবং তখন ওখান থেকে প্রত্যেকটা হাউসে ছড়িয়ে দেয়া হতো যে এইটার দাম বাড়বে। আগে পজিশন নিত তারা, আগে পজিশন ওনারা নিয়ে তারপরে হাউসে ছড়িয়ে দিত। ওনাদের লোকজন ছিল, প্রত্যেক হাউসে এসে খবর আসতো সকালবেলা, এই শেয়ারটা অমুক ভাইয়ের এই শেয়ার, অমুক ভাইয়ের এই শেয়ার, এইভাবে করে 2010 সাল কিন্তু আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার একটা অবজারভেশন আছে, আমরা দেখছি 2010-এ ফান্ডামেন্টাল শেয়ার, ব্যাংকের শেয়ার, বড় কোম্পানির শেয়ার, এগুলো নিয়ে ব্যাপক র্যালি হয়েছে। কিন্তু তার পরবর্তী যে মার্কেটের গেছে, আমরা সবসময় দেখছি যে বড় শেয়ার না, ছোট শেয়ার, জাঙ্ক শেয়ার, এগুলো নিয়ে খেলাধুলা, এগুলো তো ইন্ডিভিজুয়াল। তো এই যে জাঙ্ক শেয়ারের খেলা এগুলো ইন্ডিভিজুয়াল। আর আমি যেটা 2010 সালের মূল যারা হোতা ছিলেন, ওনারা কিছু বড় ব্যবসায়ীরা ছিলেন। তা আপনার এই যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আপনি আপনার ছেলেকে বলছেন, আপনার বাবা আপনাকে বলে গেছে, পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনারা জাঙ্ক শেয়ারের অবস্থানটা কোথায়? মানে কত পার্সেন্ট জাঙ্ক শেয়ারে রাখেন, কত পার্সেন্ট ফান্ডামেন্টালে রাখেন? আমাদের মোটামুটি যেটা হয় সেটা আমরা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কোনগুলোকে আমরা বলবো, লাইক স্কয়ার আছে, রেনেটা আছে ইত্যাদি, এগুলাকে আপনার গ্রামীণ আছে, স্ট্রং শেয়ার। এই স্ট্রং শেয়ারে মোটামুটি আমাদের 70-80% পোর্টফোলিও এইটা, আর 20-30% পোর্টফোলিওটা এইটা ধরেন ট্রেডিংয়ে, আমরা যেগুলো নিয়ে ট্রেড করি, যেটা জাঙ্ক শেয়ার, যে এটা বেড়ে যাবে, এটা বাড়ছে, আটানা বাড়লেই তো এটার দাম বেশি বেড়ে যায়। সো এইগুলো আমরা 20-30% এগুলো করি। আপনার আরও অনেকগুলো বিজনেস আছে, সেই বিজনেসগুলো একটু শুনবো। তার আগে একটু শুনতে চাই যে আপনি শেয়ার বাজারকে অন্য বিজনেসের সাথে যদি কম্পেয়ার করি, আপনি আসলে কোথায় এনজয় করেন? মানে আপনার এনজয়মেন্টটা কোথায়? মানে ভিতর থেকে আসে যে এই ব্যবসাটা করে লাভ লস যাই হোক একটা মজা পাচ্ছেন? দেখেন, আমার এনজয়মেন্টটা কিন্তু এই পুঁজিবাজারই, এবং এই পুঁজিবাজারই আজকে আমার যে ফেম, যে যাই আছে, এই পুঁজিবাজার থেকেই কিন্তু আসা। আমি আজকে ধরেন
যা আসি এই পুঁজিবাজার থেকেই আসি, এবং এই পুঁজিবাজার থেকেই আমার এক্সপ্যানশন হয়েছে, আমার ডাইভার্সিফিকেশন হয়েছে, যা করেছি এখান থেকেই করেছি। সো কাজেই ডেফিনেটলি আই এনজয় স্টক মার্কেট। দাঁড়িয়ে ভাই, পুঁজিবাজার নিয়ে আমরা তো আলোচনা করলাম, এখন একটু ঈদের অনুভূতিটা শুনতে চাই। আপনার বাবার সাথে ঈদের স্মৃতিটা বলবেন, এবং এখন যে সন্তানের সাথে ঈদ করেন সেই অনুভূতিটা কেমন? ওকে, দেখেন, ঈদ কিন্তু মজা বাবার পকেটেই। সো পাকিস্তান আমলে যেটা আমরা ঈদ করতাম, সদরঘাট ওয়াজ দ্য মার্কেট, তারপরে তো বেতুল মোকাররম হলো, এটা পরের দিকে। সো সদরঘাটে আমরা যেতাম, গিয়ে ওই পুরা থান কিনতাম একটা পাঞ্জাবির যে পাতলা কাপড় আর ইসের পায়জামার, এবং ওই পাঞ্জাবি পায়জামা কিন্তু আমার আম্মা শিলাতেন। একদম রোজার শুরুতেই আমরা ওইগুলা নিয়ে আসতো আম্মা, তারপরে ওইটাই এই কাজগুলাও আম্মা করতেন, ঠিক আছে। সো এইগুলা ছিল একটা কেনাকাটা, বাটা, ওই সদরঘাটে যে বাটা, ওখান থেকে জুতা এই স্যান্ডেল কিনতাম। তো স্যান্ডেল ট্যান্ডেল কিনে ওই যা একেবারে সবাইয়ের ক্ষেত্রে যেটা, ওই বেডের উপরে স্যান্ডেলগুলো রাখতাম, জামা কাপড় সব বেডের উপরে, কেউ ধরবে না ওটাকে, কেউ, এগুলা ছিল আর কি ওই সময়। এখন তো ওই যা হয় সব ইউ জাস্ট পে অ্যান্ড ওরা কিনে নিয়ে আসে। মনে করে যে বাবার পকেটে ঈদ নাকি ছেলের পকেটে চলে গেছে? এখন তো সেও কামাইতেছে মাশাআল্লাহ, সো কাজেই এখন দুইজনের পকেটেই ঈদ, কারণ সেও আমাকে দেয়, আমি তাকে দেই। সো এইটা ভিন্ন অনুভূতি, কিন্তু সবচাইতে মানে বাবার সাথে যে ঈদটা, আমরা সকাল হলে নামাজ পড়ে আসার পরে 1 টাকা করে পেতাম, ঈদি 1 টাকা ঈদি পেতাম, নতুন নোট, চকচকে নোট, ওখান থেকে 6 আনা দিয়ে একটা ফ্যান্টা খেতাম, এইসব করতাম আর কি। হাঁটতাম, বেড়াতাম, আজিমপুর চলে যেতাম, এইসব করতাম, মানে সব মিলে 10-12 জন মিলে ঘুরতাম, বেড়াতাম, এগুলো করতাম পাকিস্তান আমলে। স্বাধীনের পরে ঈদটা একটু চেঞ্জ হয়ে গেল। ঈদটা চেঞ্জ হয়ে গেল ইন দ্য সেন্স যে মার্কেট বেড়ে গেল, শপিং মলস হয়ে গেল। ওই সদরঘাটে গিয়া লাইন ধরে শপিং করা আর হয় নাই কখনো, আমরা মলে টলেই শপিং করছি। 1, 2, এইটা ধরেন আমার, এরপরে তো ধরেন আমার আরেকটা পরিচয় আছে, আমি প্রায় 20 বছর ক্রিকেটার ছিলাম, আমি ক্রিকেট খেলতাম। আচ্ছা। সো মানে প্রফেশনাল ক্রিকেট, ওই পাড়া মহল্লার ক্রিকেট, আচ্ছা, লিগের ক্রিকেট খেলতাম। সো ওখান থেকেও পয়সা পেতাম যখন আমি প্রফেশনাল ইসে আসি নাই জীবনে। সো ওই ক্রিকেট খেলে পয়সা পেতাম, ওখান থেকে আমার মোটামুটি। আপনি কি ছিলেন, বলার না ব্যাটসম্যান? আমি বলার ছিলাম, বেসিক্যালি ওপেন করতাম, বোলিং ওপেন করতাম, আর ব্যাটসম্যান ছিলাম নাম্বার 7-এ, অলরাউন্ডার অলমোস্ট। সো ওখান থেকে কিছু টাকা পেতাম, সো ওখান থেকেও আমার বেশ ইনকাম হতো। আর ক্রিকেটারদের তো মানে একটা আমেজ আছেই, সো ওইটা থাকতো মোটামুটি। সকালে ট্রেনিং কইরা আইসা সকালবেলা প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করে এসে ডাইরেক্ট ব্যাংকে চলে যেতাম, ব্যাংকের কাজটা সেরে বাসায় গিয়ে চেঞ্জ করে তারপরে অফিসে যেতাম। সো দিস ওয়াজ লাইফ। আই মিন, স্বাধীনের পরে আমি 73 থেকে ক্রিকেট খেলি, 93-তে বোধহয় আমি রিটায়ার করলাম। আপনি জাতীয় দলের কাছাকাছি গেছিলেন, মানে জাতীয় দলে আমি খেলি নাই, কিন্তু আমি এই 20টা বছর যা খেলেছি মাঠের বাইরে বসি নাই, যে ক্লাবেই খেলছি। আচ্ছা, একদম ওপেন বোলিং। একদিনও আমি। এখন ছেলের সাথে ঈদের অনুভূতিটা বলেন। যে ছেলের সাথে ঈদের অনুভূতি হলো, সকালে যাই, নামাজ পড়ি, নামাজ পড়ে এসে বাসায় আসি, বাসায় এসে কাপড় জামা চেঞ্জ করি, চেঞ্জ করে একটু খাইটাই, খেয়ে উনি উনার রুমে, আমি আমার রুমে। একটা বিষয়, এই ঈদের দিন আপনি একটু খোলাসা করে বলবেন। পুঁজিবাজার নিয়ে অনেকে অনেক ধরনের পরামর্শ দেয়, বিনিয়োগে দেয়। একদম গ্রামারের বাইরে যে পুঁজিবাজারে লাভ করার মানে ওইটা কি, কিভাবে লাভ করতে পারে? লাভ করার ওয়ে হচ্ছে নাম্বার 1, সেটা হলো যে ইউ হ্যাভ টু বি এ লং টার্ম ইনভেস্টর, এবং আপনার যে শেয়ার আছে, আমি যেটা বললাম 70-80% আপনি ব্লু চিপে রাখবেন, ভালো শেয়ারে রাখবেন,
আর 20% দিয়ে আপনি ট্রেডিং করবেন। সো আপনার যদি টাকা যদি লসও হয় 20%-এর উপর দিয়ে যাবে, কারণ ওই শেয়ারগুলো যেগুলো ব্লু চিপ শেয়ার আপনি ডিভিডেন্ড পাচ্ছেন প্রত্যেক বছর। সো ওই ডিভিডেন্ড থেকে আপনার অনেক কাভারেজ আসবে। সো কাজেই আপনি বেস্ট থিং ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড 70% অন্তত ব্লু চিপ অ্যান্ড 30% ইউ কিপ ইট ফর ট্রেডিং। আপনি ডেলি ট্রেড করেন, কোনো সমস্যা নাই। তো সেটা 20-30% ম্যাক্সিমাম রাখবেন, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন। এটা একটা ইউনিভার্সাল পরামর্শ দিলেন। 2026-এর এইটাই এই সময়ে পরামর্শ। এসে ঈদ চলছে, ঈদের পরে 26-এর ঈদের পরে একটা নতুন সরকার ফর্ম করেছে। আপনি আসলে এই 26 সাল কি পুঁজিবাজার থেকে টাকা কামানোর বছর হিসেবে দেখেন, দেখছেন 26 কিনা? সালে আমি যেটা চাইবো সরকার, যে বাংলাদেশ ব্যাংকে যেমন প্রাইভেট সেক্টর গভর্নর ওনারা নিয়োগ দিয়েছেন, সিমিলারলি আমি চাইবো যে ঈদের পরে একটা প্রাইভেট সেক্টর, মানে যারা এই মার্কেটে বোঝে জানে। দেখেন, এই জিনিসগুলো আনফরচুনেট, খুবই আনফরচুনেট, বলে দেয়া হয় খুব সহজে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আপনাকে বলি, একটা কাহিনী বলি। সেটা হলো যে ইউএসএ যখন এইটা বোধহয় 1980s-এর দিকে একটা কেলেঙ্কারি হয়, তখন এসইসি কেস করলো মেম্বারদের উপরে, যে এই 3-4 জন মেম্বার, এবং পরবর্তীতে কি হয়েছে, ওই মেম্বারদের যে লয়ার, মানে এসইসির আগেনস্ট লয়ার যেটা, উনাকে চেয়ারম্যান করা হয়েছে, এবং উনি 3 বছর চেয়ারম্যান ছিলেন, এবং বাজারটা একদম সব কারেকশন করে সব ঠিকঠাক করে উনি বাজারটা উঠায় দিলেন। সো বিষয়টা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে কিছু নাই। আপনাকে বাজারের লোক যদি একজন চেয়ারম্যান হন, হি নোজ যে কোথায় কি করতে হবে, এবং উনি জানেন যে কোন সময় কোন পদক্ষেপ নিতে হবে। কারণ আমরাই তো বলছি যে এইটা করলে ভালো হতো, এটা করলে ভালো হবে। সো এইটা যদি বাজারের একজন হয় তাহলে বেটার হবে। এখন শুনি যে ঢাকা ইউনিভার্সিটির টিচার কথাও শুনি, আবার একজন ইসের কথাও শুনি। দেখেন, কথা শোনা যায়। আমাদের এই এসইসির বেস্ট যে চেয়ারম্যান আমরা পেয়েছি সেটা হলো ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব। হি ওয়াজ দ্য বেস্ট চেয়ারম্যান ইন দ্য হিস্ট্রি অফ এসইসি। 92 সাল থেকে তো এসইসি হলো, ওখান থেকে এখন পর্যন্ত আমরা ফারুক আহমেদ সিদ্দিকী সাহেবকে পেয়েছি বেস্ট এসইসি। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সিও হিসাবে যাকে পেয়েছি বেস্ট সিও, সেটা হলো প্রফেসর সালাউদ্দিন সাহেব, হ্যাঁ, বেস্ট সিও। এখন তো ধরেন, এখন যিনি সিও আছে, এমডি আছেন, সালাউদ্দিন সাহেবের পরে শি উইল বি দ্য বেস্ট এমডি ইজ মাই বিলিভ। হ্যাঁ, এতদিন যা হয়েছে, সালাউদ্দিন সাহেবের পরে উনি হবেন বেস্ট এমডি, প্রমাণিত হবেন, এটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু ভাই, এসইসির চেয়ারম্যান যিনি হবেন, ইট শুড বি ফ্রম প্রাইভেট সেক্টর অ্যান্ড ফ্রম শেয়ার বাজারে যার আছে, এক্সপিরিয়েন্স আছে, উনাকে দেওয়া উচিত। এরকম কোনো টিচার কোনো অমুককে দেওয়াটা আমি মনে করি যে এটা ওয়েস্টেজ অফ টাইম হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আবারও ঈদ মোবারক। ঈদের দিনটা ভালো কাটুক দর্শক মণ্ডলী, আপনাদেরও ঈদের দিন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, আশা করি, দোয়া করি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পুঁজিবাজারের প্রবীণ একজন মানুষ, আহমেদ রশিদ লালী, তার জীবনের এক্সপিরিয়েন্স বলছিলেন, সেই সাথে তার ঈদ, ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজারের উত্থান পতন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। সেই তার যে অভিজ্ঞতা থেকে আমরা যদি কিছুটা ধারণ করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আপনার নিজের বিনিয়োগ এবং আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে যদি কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো উপকৃত হবেন। তো ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি টিভিএস মার্কেটসের আজকের পর্ব।